গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি আত্মজীবনীমূলক উপন্যাস ফাউন্টেন পেন। পড়ছি এর তৃতীয় ও শেষ পর্ব। বৃষ্টি নেশাভরা সন্ধ্যাবেলা। রবীন্দ্রনাথের লেখা এই লাইনটি আমার অতি প্রিয়। কবি ধরতে পেরেছেন বৃষ্টি প্রকৃতিতেও নেশা ধরিয়ে দেয়। মানুষ কোন ছাড়। বৃষ্টি আমাকে নেশাগ্রস্ত করে, ভালোভাবেই করে। ব্যাপারটা শুরু হয়েছে আমার শৈশবে। তখন সিলেটে থাকি। সিলেটের বিখ্যাত বৃষ্টি একবার শুরু হলে 7 দিন 8 দিন থাকে। ইচ্ছা করে ভিজে চুপচুপা হয়ে স্কুলে যাই। স্যার আমাকে দেখে আঁতকে উঠে বলেন, এ কি অবস্থা, নিউমোনিয়া বাঁধাবি তো, যা বাড়ি যা, ভেজা কাপড় স্কুল করতে হবে না, গাধা কোথাকার। বাসায় ফিরে বই খাতা রেখে আবার বৃষ্টিতে নেমে যাওয়া, কাঁচা আমের সন্ধানে আম গাছের নিচে নিচে ঘুরে বেড়ানো। তখনকার অভিভাবকরা সন্তানদের নিয়ে মাথা ঘামাতেন না। সন্তানরা তাদের কাছে হাঁস মুরগির মতো। সন্ধ্যা হলে হাঁস মুরগির মতো তারা ঘরে ফিরলেই চলবে। আমাদের সময় রেইনি ডে বলে একটা ব্যাপার ছিল। জটিল বৃষ্টি হলে স্কুল ছুটি। হেড স্যার ভাব করতেন ছুটি দিতে গিয়ে তিনি মহাবিরক্ত, কিন্তু তার মুখেও থাকত চাপা আনন্দ। বৃষ্টি তার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেয়। আজকালকার ইংরেজি স্কুলে শহরে ছেলেমেয়েরা এই আনন্দ থেকে বঞ্চিত। তারা গাড়ি করে স্কুলে আসে, গাড়ি করে চলে যায়। ঝড় বৃষ্টি তাদের স্পর্শ করে না। যে কথা বলছিলাম, বৃষ্টির ব্যাপারে আমি নেশাগ্রস্ত। বৃষ্টি হলে আমি জলধারায় নিজেকে সমর্পণ করব, এটা নিপাতনে সিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। নুহাস পল্লী এবং নুহাস চলচ্চিত্রের স্টাফরা বিষয়টা খুবই আনন্দ পায়। অতিথিদের সঙ্গে তাদের আলাপ আলোচনা। বৃষ্টি নামছে আর স্যার ঘরে বসা, এই জিনিস হবে না। তখন স্যারের তালা বন্ধ করে রাখেন। স্যার তালা ভেঙে বের হয়ে যাবে। যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ স্যার বৃষ্টিতে ব্যাঙের মতো লাফালাফি করবে। সমস্যা হয়েছে ইদানিং বৃষ্টিতে নামতে ইচ্ছা করে না। নিশ্চয়ই বয়স ফ্যাক্টর। তারপরও বাধ্য হয়ে নামি। না নামলে আমার স্টাফদের ইজ্জত থাকে না। গত বর্ষায় আকাশ ভেঙে বৃষ্টি নামল। আমি আমার ঘরে বসে আছি। রিডার্স ডাইজেস্টের একটা পুরনো সংখ্যায় চোখ বুলাচ্ছি। দরজায় নুহাস পল্লীর ম্যানেজার বুলবুল ঢুকল। উত্তেজিত গলায় বলল, স্যার মনে হয় খেয়াল করেন নাই, বিরাট বৃষ্টি, ভিজবেন না? আমি বই বন্ধ করতে করতে বললাম, আসছি। পুকুরে নৌকা রেডি করেছি, যদি নৌকায় বসে বৃষ্টি দেখতে চান। পুকুর পাড়ের দিকে যাব, তোমরা দল বেঁধে পিছে পিছে আসবে না। আমি বৃষ্টিতে ভিজছি, এটা হাঁ করে দেখার কিছু নাই। অবশ্যই নাই, আমরা দিঘির দিকে যাব না। বৃষ্টিতে নেমেই যৌবনকালের মাহাত্ম্য বুঝলাম। তখন বৃষ্টির আনন্দে অভিভূত হতাম, এখন থরথর করে শীতে কাঁপছি। দাঁত কিরমির করা শুরু করেছে। যাচ্ছি পুকুর পাড়ের দিকে। পরিকল্পনা হলো শ্বেতপাথরের ঘাটে বসে বৃষ্টি দেখব। ঘাটে বসে আছি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পর বজ্রপাতের শব্দ। ওই যে আলোর গতি এবং শব্দের গতির পার্থক্য। নাটক সিনেমায় অবশ্য বিদ্যুতের ঝলক এবং বজ্রপাতের শব্দ একসঙ্গে দেখানো হয়। বিদ্যুৎ চমকের পরপর বজ্রপাতের শব্দের জন্য অপেক্ষা করার অদ্ভুত টেনশনও উপভোগ করার মতন ব্যাপার। শব্দটা বড় হবে না ছোট হবে, অল্পক্ষণ হবে নাকি অনেকক্ষণ হবে। বজ্রপাতের অপেক্ষা করছি, হঠাৎ আমার ভেতরের সিক্স সেন্স আমাকে সতর্ক করল। আমি সঙ্গে সঙ্গে ঘাটে লম্বা হয়ে শুয়ে পড়লাম। আমার 6-7 হাত দূরে একটা সুপারি গাছের উপর বজ্রপাত হল। গাছ সঙ্গে সঙ্গে পুড়ে কয়লা। আমি প্রথম এত কাছে বজ্রপাত দেখলাম। বজ্রপাতের আলো দূর থেকে নীল দেখা যায়, খুব কাছ থেকে এই আলো কিন্তু গাঢ় কমলা। বজ্রপাতে মৃত্যু না হওয়ার একটি কারণে যথেষ্ট সন্তোষ লাভ করলাম। আমাকে আল্লাহ সরাসরি শাস্তি দিয়েছেন এটা এখন কেউ বলবে না। প্রচলিত ধারণা হচ্ছে অতি দুষ্টদের আল্লাপাক বজ্রপাতের মাধ্যমে সরাসরি শাস্তি দেন। উদাহরণ সিরাজউদ্দৌলার হত্যাকারী মিরন, তার ঘটনা এরকম। সিরাজউদ্দৌলার আপন খালা ঘসিটি বেগম এবং সিরাজউদ্দৌলার মা আমেনা বেগম বজ্রায় করে বুড়িগঙ্গা নদীর পার হচ্ছেন। ব্যবস্থা করে দিয়েছে মিরন। ঘসিটি বেগম হঠাৎ দেখলেন মাঝ নদীতে বজ্রা আসা মাত্র নৌকার মাঝি মাল্লারা বজ্রা ফেলে ঝাঁপিয়ে বুড়িগঙ্গায় পড়ল এবং প্রাণপণে সাঁতরাতে লাগল তীরের দিকে। বজ্রার নিচ ফুটো করা হয়েছে। বজ্রা পানিতে ডুবতে শুরু করেছে। ঘসিটি বেগম মিরনের ষড়যন্ত্র বুঝতে পারলেন। তিনি বজ্রার ছাদে উঠে চিৎকার করে বললেন, মিরন, তুই মারা যাবে বজ্রাঘাতে। ইতিহাস বলে
বজ্রপাতের কারণেই মিরনের মৃত্যু হয়েছে। আমার কথা হচ্ছে, আল্লাপাক কি সরাসরি শাস্তি দেন? যদি দিতেন তাহলে পৃথিবীর চেহারা অন্যরকম হতো। অতি দুষ্ট লোকদের আমি কখনোই শাস্তি পেতে দেখিনি। তারা পরম সুখে জীবন পার করে। এক পর্যায়ে মাদ্রাসা মসজিদ বানায় বলে পরকালেও হয়তো তারা পরম সুখে বাস করবে। আল্লাপাক সম্বন্ধে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। যেমন বলা হয়, নরনারীর বিবাহের ব্যাপারটা তিনি দেখেন। বাইবেলে এই কথা আছে, ম্যারেজ আর মেড ইন হেভেন। আমার এক বন্ধু 4-5টা বিয়ে করেছেন, সঠিক সংখ্যা রহস্যাবৃত, এবং ছেড়ে দিয়েছেন, কারণ কোনো স্ত্রী তাকে সুখ দিতে পারেনি। বর্তমানে সুখের জন্য তিনি স্ত্রীর বিকল্প সন্ধানে ব্যস্ত। এখন তিনি যদি বলেন, বিয়ে শাদী তো আল্লাহর হাতে, উনি যা ঠিক করেছেন, আমার ক্ষেত্রে তাই হয়েছে, তাহলে কি চলবে? ইসলামের 2টি ধারা। এক ধারা বলছে ফ্রি উইলের কথা, অর্থাৎ মানুষকে বিবেচনা শক্তি দিয়ে পাঠানো হয়েছে। আরেক দল ফ্রি উইল অস্বীকার করেন। তারা বলেন সবই পূর্ব নির্ধারিত। এই ক্ষেত্রে তারা সূরা বনী ইসরাঈলের একটি আয়াত উল্লেখ করেন, আমি তোমাদের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়াছি, ইহা আমার পক্ষে সম্ভব। বলা হয়ে থাকে 5টা জিনিস আল্লাপাক সরাসরি নিজের কন্ট্রোলে রেখেছেন, যেমন হায়াত, মৃত্যু, ধন দৌলত, রিজিক, বিবাহ। ধর্ম বিষয়ে আমার সীমিত পড়াশোনায় যা জানি তা হচ্ছে 5টা বিষয়ের জ্ঞান আল্লাহর হাতে। কিয়ামত কখন হবে, কোথায় কখন বৃষ্টি হবে, মায়ের গর্ভে কি আছে, ছেলে মেয়ে তাদের ভাগ্য ইত্যাদি। মানুষ আগামীকাল কি উপার্জন করবে, তার মৃত্যু কোথায় কিভাবে ঘটবে। সূরা লোকমান আয়াত 34। আমি কখনো ভুল করেছি এরকম মনে হয় না। তারপরও এই বিষয়ে জ্ঞানী আলেমদের বক্তব্য আমি আগ্রহের সঙ্গে শুনব। পাদটিকা। আমার 3 বছর বয়সী পুত্র নিশাদকে জিজ্ঞেস করলাম, বাবা, আল্লাহ কোথায় থাকেন? সে যথেষ্ট জোর দিয়ে বলল, আকাশে থাকেন। তার সঙ্গে আমাদের দেশের ক্রিকেট প্লেয়ারদের চিন্তাতেও মিল দেখলাম। ক্রিকেট প্লেয়াররা কোনো ক্রমে একটা হাফ সেঞ্চুরি করলেই আকাশের দিকে তাকিয়ে তাদের কৃতজ্ঞতা নিবেদন করেন। তারাও জানেন আল্লাহ আকাশে থাকেন। শিশুপুত্র নিশাদ আল্লাহর অবস্থান বললেই ক্ষান্ত হল না। সে বলল, আল্লাহর কাছে 2টি বড় এসি আছে। একটা এসি দিয়ে তিনি গরম বাতাস দেন, তখন আমাদের গরম লাগে। আরেকটা এসি তিনি ঠান্ডা বাতাস দেন, তখন আমাদের ঠান্ডা লাগে। কুইজ 1। কোন মোগল সম্রাট টাকশাল থেকে স্বর্ণমুদ্রা ছেড়েছিলেন সেখানে লেখা আমি আল্লাহ, কিন্তু সেই সময়কার মাওলানারা তার জোরালো প্রতিবাদ করতে পারেননি? উত্তর, সম্রাট আকবর। তিনি স্বর্ণমুদ্রায় লিখলেন আল্লাহু আকবার। এর একটি অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, অন্য অর্থ আকবর আল্লাহু। সম্রাট আকবর তখন নতুন ধর্মমত প্রচার শুরু করেছেন, দ্বীন-ই ইলাহি। মুল্লারা যখন তাকে স্বর্ণমুদ্রায় লেখা নিয়ে প্রশ্ন করল, তখন তিনি হাসতে হাসতে বললেন, যে অর্থ গ্রহণ করলে আপনারা খুশি হন সেই অর্থ গ্রহণ করুন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই অর্থ নিন। কুইজ। প্রতি সেকেন্ডে পৃথিবী পৃষ্ঠে কতবার বজ্রপাত হয়? উত্তর, 200 বার। গত পর্বটি শেষ করেছিলাম একটা কুইজ দিয়ে, যেটার অ্যান্সার আপনাদের দেয়া হয়নি। সেই কুইজটি ছিল, কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে? উত্তর, পিপিলিকা। খুদে গানরাজ। স্যার, আপনি কি গান গাইতে জানেন? না। গান বোঝেন? না। রাগ বিষয়ে জ্ঞান আছে? না। মীর, গমক, মূর্ছনা এইসব কি? জানি না কি। তাহলে খুদে গানরাজের প্রথম বিচারক হলেন কি জন্যে? এই প্রশ্নের একটাই উত্তর, ভুল হয়ে গেছে। মানুষ হিসেবে ভুল করার অধিকার আমার আছে। মহাবিজ্ঞানী আইনস্টাইন একবার শিশুদের কবিতা আবৃত্তির বিচারক হয়েছিলেন। ঔপন্যাসিক চার্লস ডিকেন্স কুস্তি প্রতিযোগিতার বিচারক হয়েছিলেন। খুদে গানরাজের আরেকজন বিচারকের নাম মেহের আফরোজ শাওন। সে আমার পরিচিত। সে গান জানে, গান বোঝে, রাগ জানে, মীর, গমক, মূর্ছনা জানে। এরকম একজন বিচারক পাশে থাকলে নির্ভয়ে থাকা যায়। তার আবার আমার প্রতি উচ্চ ধারণা। সে মনে করে আমার কান অত্যন্ত পরিষ্কার। গান ভালো হচ্ছে নাকি হচ্ছে না, এটা নাকি আমি অতি দ্রুত ধরতে পারি। শাওন অন্য স্ত্রীদের চেয়ে আলাদা না। স্ত্রীরা নির্গুণ স্বামীর ভেতরও গুণ আবিষ্কার করে ফেলে। বিচারকের দায়িত্ব পালন শুরু হলো। আমি কঠিন ভাইবা পরীক্ষা নিচ্ছি, এরকম মুখ করে বসে আছি। শাওন চাপা গলায় বলে, ভুরু কুচকে আছো কেন? বাচ্চাদের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে আছো কেন? ওরা ভয় পাচ্ছে। আমার নিজেরই তো তোমার দিকে তাকাতে ভয় লাগছে, ওরা ভয় পাবে না কেন? আমি চাপা গলায় বললাম, ওরা আমাকে মোটেই ভয় পাচ্ছে না, তোমাকে ভয় পাচ্ছে। তুমি গানে ভুল ধরছ,
আমি ধরছি না। তুমি একজন বিচারক, ওরা ভুল করলে তুমি ধরবে না? আমি বললাম, ভুল ধরার যে ছাঁকনি আমার কানে আছে সেটা নষ্ট হয়ে গেছে। আমি ভুল ধরতে পারছি না। যা শুনছি তাই মনে হচ্ছে শুদ্ধ। পাঠকরা বলুন, যে বাচ্চাটি ক্লাস 1-এ উঠে মাইক্রোফোন হাতে নিয়ে তাল লয় সুর ঠিক রেখে গান করছে, আমি তার কি ভুল ধরব? ভুল ধরায় আমার কোনো আনন্দ নেই। মৃত্তিকা নামের যে মেয়েটি খুদে গানরাজের প্রধান সমন্বয়কারী, তাকে আমি ছোটবেলা থেকে চিনি। আমার শহীদুল্লাহ হলের বাসায় সে তার বাবার হাত ধরে প্রায় আসত। এসেই দৌড়ে টয়লেটে ঢুকে ঝাঁপ দিয়ে পড়ত বাথটাবে। তখন তাকে হাতি দিয়ে টেনে তোলাও ছিল অসম্ভব। এই মেয়েটি ছিল ক্ষুদেদস্যী। তানিশা নামের আরেকটি মেয়ে, যে উপস্থাপনার কঠিন এবং বিরক্তিকর কাজটি হাসি মুখে করে, তাকেও অতি শৈশব থেকে চিনি। সে আরেক দস্যী। তার প্রধান কাজ ছিল বাইরে থেকে বাথরুমের ফুটো দিয়ে তাকিয়ে থাকা এবং কিছুক্ষণ পরপর বলা, দেখে ফেলেছি, দেখে ফেলেছি। আসলে খুদে গানরাজে ঢুকে আমি খুদেদের জগতে ঢুকে পড়েছি। এতগুলো গানের পাখি, দুজন একসময়কার খুদে দস্যীদের নিয়ে আমার যাত্রা। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের আশ্চর্য জগতে আমার বিচরণ। জীবন শুকায় গেলে করুণাধারায় আশ্রয় নিতে হয়। রবীন্দ্রনাথ এই পরামর্শ দিয়েছেন। আমার জীবন শুকিয়ে যায়নি, সেই সম্ভাবনা একেবারেই নেই। তারপরও আমি সুরের করুণাধারায় অবগাহন করতে পারছি, এ আমার পরম সৌভাগ্য। একটাই কষ্টকর ব্যাপার, বাচ্চারা যখন বাদ পড়ে যায়, কি অবাক দৃষ্টিতে না তারা তাকায়। তাদের চোখের দৃষ্টি বলে দেয়, আমি এত সুন্দর করে গাইলাম আর তোমরা আমাকে বাদ দিয়ে দিলে। বড়দের জগতের নিষ্ঠুরতার পরিচয়ে তাদের ক্ষুদ্র ভুবন হয়ে যায় এলোমেলো। বাদ পড়ে যাওয়া ছেলে মেয়েদের প্রতি কিছু মা বাবা অত্যন্ত হৃদয়হীন আচরণ করেন। একটি মেয়ে দর্শকদের ভোটের কারণে বাদ পড়ল। সে ব্যাকুল হয়ে কাঁদছে। এর মধ্যে মঞ্চে উপস্থিত হলেন মেয়েটির মা। শুরু করলেন মার। কি আশ্চর্য কাণ্ড! তার মেয়ে খুদে গানরাজ হবে, এই স্বপ্নে মহিলার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তিনি তা জানেন না। আমাদের ১৬ কোটি মানুষের দেশে ১৬ জন ক্রিকেট প্লেয়ার নেই, ১৬ জন ফুটবল প্লেয়ার নেই, আর এতগুলো গানের পাখি। আমি খুবই অবাক হই। অনুষ্ঠান শেষে বিস্ময়বোধ নিয়ে বাড়ি ফিরি। আবারও বিস্ময় নিয়ে পরের অনুষ্ঠানে যাই। কেউ কেউ বাদ পড়ে, ইয়েলো জোন বা ডেঞ্জার জোনে চলে যায়। তারা গলা ফাটিয়ে কাঁদতে শুরু করে। তাদের কান্না দেখে প্রধান বিচারক মেহের আফরোজ কাঁদেন। একটা ইন্টারেস্টিং দৃশ্য হিসেবে ক্যামেরা তার রেকর্ড এবং প্রচার করে। আমি ক্যামেরার ব্যাপারটা জানি বলে নিজের চোখ আড়াল করি। শিশুরা কাঁদছে, তানিশা কাঁদছে, দুই বিচারক কাঁদছে। কোনো মানে হয়? গানের পাখিদের একটির নাম রানা। সে অবশ্য সারাক্ষণই হাসে। বাদ পড়ে গেলেও দাঁত বের করে হাসে। উচ্চারণ ভয়াবহ খারাপ। আমাকে ডাকে ছাড়, সান্না। ছেলেটি খুলনা শহরে রাস্তায় রাস্তায় গান গেয়ে ভিক্ষা করে মা বাবার সংসার চালাত। এখন খুদে গানরাজ হওয়ার সম্ভাবনা তার প্রবল। প্রথম ১০ জনের ভেতর সে চলে এসেছে। ইউরোপ আমেরিকায় সম্পূর্ণ ভিন্ন এক জগতের হাতছানি এখনই তার জন্য শুরু হয়েছে। তার জন্য অপেক্ষা করছে অন্য এক জগৎ, যে জগৎ ভিক্ষাবৃত্তির জগৎ না। আরেকটি ছেলের কথা বলি, নাম শান্ত মিয়া, বাড়ি পাবনা। তার মা বিড়ি বেঁধে দৈনিক ৯ টাকা পায়। এতে মাতাপুত্রের সংসার চলে। ছেলেটি প্রথম ১২ জনের ভেতর চলে এসে বাদ পড়ল। আমাকে এবং শাওনকে কাঁদতে কাঁদতে বলল, এখন আমি কই যাব? মানুষের বাসাবাড়িতে কাজের ছেলের চাকরি নেওয়া ছাড়া আমার আর কোনো পথ নাই। আগেও কাজ করে খেতাম, এখনও খাব। আমি তাকে বললাম, তোমার মাকে আমি নুহাশপল্লীতে একটা চাকরি দিতে পারি। তুমি থাকবে তোমার মায়ের সঙ্গে। তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে। তুমি পড়াশোনা করবে। আগে পড়াশোনা, তারপর গান। রাজি আছো? শান্ত মিয়া বলল, স্যার আমি রাজি। মাতাপুত্র এখন নুহাশপল্লীতে আছে। শান্ত মিয়া ক্লাস 5-এ ভর্তি হয়েছে। শান্ত মিয়া অবসর সময়ে একটা কঞ্চি হাতে নুহাশপল্লীতে একা একা ঘুরে বেড়ায়। নিজের মনের আনন্দে গান করে। আষাঢ় মাইশা ভাষা পানি রে, উকিল মুন্সির বিখ্যাত বিচ্ছেদী গান। তার গান নুহাশপল্লীর বৃক্ষদেশ স্পর্শ করে। মানুষের কষ্ট সবার আগে টের পায় বৃক্ষরাজি। এই তথ্য আমরা জানি না। পাদটিকা। পরাজয় সহ্য করা সবার জন্যই কঠিন। আবার শুরুতেই সাফল্যের ধাক্কাও অনেকেই হজম করতে পারে না। কুইজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নালিশ গেছে। ভুলভাল উচ্চারণে জনকে ঊর্ধ্বভাষী হিন্দিও হতে পারে। গায়ক তার 2টি বিখ্যাত গান রেকর্ড করে ফেলেছেন। রেকর্ড 2টি এই মুহূর্তে প্রত্যাহার করা উচিত। রবীন্দ্রনাথ মন দিয়ে রেকর্ড শুনে বললেন, গায়কের কণ্ঠের মাধুর্যে উচ্চারণের ত্রুটি ঢাকা পড়ে গেছে। রেকর্ড 2টি থাকবে। গায়কের নাম কি? উত্তর,
কেএল সাইগল, গায়ক এবং অভিনেতা। অপেক্ষা। মানব জীবন হল অপেক্ষার জীবন। ছোটখাটো অপেক্ষা দিয়ে জীবনের শুরু। মা কি আমাকে চকলেট কিনে দেবে? বাবা কি আজ ঘোড়া ঘোড়া খেলবে? বাবা ঘোড়া হবে, আমি তার পিঠে উঠে হেট হেট করব। জীবনের শেষে অপেক্ষার ধরন সম্পূর্ণ পাল্টে যায়। তখন অপেক্ষা মৃত্যুর। এই মৃত্যুকে মহিমান্বিত করার অনেক চেষ্টা করা হয়েছে। রবীন্দ্রনাথ লিখেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। মহাপুরুষদের কাছে মৃত্যুর অপেক্ষা হয়তোবা আনন্দময়। আমি সাধারণ অভাজন হওয়ার কারণে মৃত্যু চিন্তা মাথায় এলে অস্থির হয়ে যাই। আমি চলে যাব, তারপরেও আকাশ ভেঙে জ্যোৎস্না নামবে, সবাই যাবে বনে। আষাঢ় মাসে আকাশ অন্ধকার করে মেঘ জমবে। তরুণীরা বৃষ্টিতে ভিজতে ভিজতে গাইবে, এসো কর স্নান নবধারা জলে। সে অপূর্ব নবধারা জল দেখার জন্য আমি থাকব না। এর কোনো মানে হয়? প্রসঙ্গ আপাতত থাকুক, নানাবিধ অপেক্ষার গল্প করা যাক। আধুনিক নগর জীবনে নতুন কিছু অপেক্ষার সৃষ্টি হয়েছে, যা আগে ছিল না। যেমন গাড়িতে বসে গরমে সিদ্ধ হতে হতে যানজট খোলার অপেক্ষা। এই অপেক্ষা অর্থবহ করার অনেক চেষ্টা আমি করেছি। যেমন গাড়ির সিট পকেটে সহজে হজম হয় এমন বই। অ্যাসিমোভের বুক অব ফ্যাক্টস, উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিবের কিছু রসিকতার বই, রিপ্লের একটা বই যেখানে উদ্ভট উদ্ভট কাহিনী। এর বাইরে আছে মোবাইল ফোনে সাপের খেলা। জ্যামে আটকা পড়লে কোনো কিছুই ভালো লাগে না, বইয়ের পাতা খুলতেই পারি না। মোবাইল ফোনের সাপ নিয়ে তখন খেলতে বসি। সাপকে আপেল চেরি ফল খাইয়ে লম্বা করাই হলো খেলার নিয়ম। কিছুক্ষণ সাপকে খাওয়ানোর পরে মনে হয়, এখন কি করা যায়? অন্যদের কথা জানি না, জ্যামে আটকা পড়লে অবধারিতভাবে আমার ছোট বাথরুম পায়। তখন গভীর শঙ্কা নিয়ে ভাবি, আগামী ৩ ঘন্টায় যদি জ্যাম না ছোটে তাহলে কি কেলেঙ্কারি হবে কে জানে। যানজটে সবাই অসুখী হন তা না। ভিক্ষুক এবং ফেরিওয়ালারা দন্ত বিকশিত করে হাসেন। ভিক্ষুকদের হাত থেকে বাঁচার কুটো কৌশল একজন আমাকে শিখিয়েছেন। ভিক্ষুক যখন ভিক্ষা চাইবে তখন তাদের দিকে তাকানো যাবে না। ভাব করতে হবে ভিক্ষুকরা অদৃশ্য মানব, এদেরকে দেখা যাচ্ছে না। মাফ করেন বাক্যটাও ওদের দিকে তাকিয়ে বলা যাবে না, চোখে চোখ পড়লেই নাকি ধরা খেতে হয়। জলজ্যান্ত মানুষকে অদৃশ্য মানব ভাবা কঠিন কর্ম। আমি ভিক্ষুকদের দিকে তাকাই, যথেষ্ট বিনয়ের সঙ্গে বলি, মাফ করেন। মাফ চাইতে গিয়ে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে। জনৈক ভিক্ষুক বলেছে, স্যার, সকাল থেকে আমি খালি মাফই করতেছি, আর কত মাফ করব? এমন বুদ্ধিদীপ্ত সংলাপ ভিক্ষুকদের কাছ থেকে আশা করা যায় না। আমি মানিব্যাগ খুলে ১০০ টাকার একটা নোট বের করলাম। কয়েকদিন আগে পত্রিকায় একজন ভিক্ষুকের ছবি ছাপা হয়েছে। সে নাকি ভিক্ষা করে কোটিপতি হয়েছে। সে তার সন্তানদের সমাজে আদর্শ ভিক্ষুক হিসেবে দেখতে চায় এবং তাদের সাফল্য কামনা করে। ইদানিং পত্রিকায় কোটিপতিদের নিয়ে ফিচার হচ্ছে। কেউ কাঁচামরিচের ক্ষেত করে কোটিপতি, কেউ ঝিঙা চাষ করে কোটিপতি। কোটিপতিদের ছবিও ছাপা হয়। ছবিতে তাদের অত্যন্ত বিমর্ষ দেখায়। কোটিপতি হয়ে তারা এমন বিমর্ষ কেন কে জানে। পত্রিকায় বিভিন্ন সময়ে এক এক ধরনের খবরের জোয়ার আসে। একটা সময় গেছে গাই গরুর। সবাই গাই গরু পাচ্ছে, তাদের ছবি ছাপা হচ্ছে। বেশিরভাগ সময়ই চিন্তিত কৃষকায় এক তরুণী গরুর দড়ি হাতে ভীত চোখে গরুর দিকে তাকিয়ে থাকে। এখন জোয়ার চলছে কোটিপতির। সম্প্রতি পড়লাম শামুক বিক্রি করে কোটিপতি। অপেক্ষা বিষয়ে বলতে গিয়ে অন্য বিষয়ে চলে এসেছি। মূল বিষয়ে আসা যাক। অপেক্ষার শ্রেণীভেদ। কসাইয়ের অপেক্ষা। কসাই অপেক্ষা করে একদিন তার ছেলে এমন নামী কসাই হবে যে একটা আস্ত গরু ১ ঘন্টায় নামিয়ে ফেলবে। ছাত্রলীগের অপেক্ষা। পড়াশোনা, ভালো রেজাল্ট এইসব নিয়ে তারা মাথা ঘামায় না। তাদের অপেক্ষা টেন্ডার নিয়ে। তারা বাকি জীবন ছাত্রলীগের সেবা করে যেতে চায়। সময় হলে বয়স্ক ভাতার জন্য আবেদনের ইচ্ছাও তারা পোষণ করে। বর্ষাকালে কই মাছ উজায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসা মানে ছাত্রলীগের বর্ষাকাল। তারা একসঙ্গে উজায় যায়। তাদের থামানোর নানান চেষ্টার কথা শুনেছি, কোনোটি মনে হয় কাজ করছে না। লিচু খাওয়া নিয়ে ছাত্রলীগের ২ গ্রুপ মারামারি করেছে, ১০ জন আহত। এই খবর কিছুক্ষণ আগে পড়েছি। লিচুর পরপরই আমের সিজন আসছে, ভয়ে আছি, তখন না জানি কি হয়। আমি তখন শহীদুল্লাহ হলের হাউস টিউটর। শহীদুল্লাহ হলে ছাত্রলীগের এক কর্মী কি একটা কাজে যেন এসেছে। আমি তাকে বললাম, এই তোমরা তো আওয়ামী লীগের লেজ। সেই ছেলে চোখ কপালে তুলে বলল, স্যার এটা কি বলেন, আওয়ামী লীগ আমাদের লেজ। সাম্প্রতিক ঘটনা দেখে ওই ছাত্রের কথাই ঠিক বলে মনে হচ্ছে। ডাক্তারদের অপেক্ষা। তাদের অপেক্ষা রোগের জন্য। তাদের কোনো জাতীয় সঙ্গীত থাকলে তার প্রথম পংক্তি হতো, আয় রোগ আয়, উড়াল দিয়ে আয়।
কিছুদিন আগে হৃদয়ঘটিত সমস্যা নিয়ে ল্যাব এইডে ডাক্তার বরেন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। বরেন চক্রবর্তীর লেখক মানুষ বলেই লেখকদের বিশেষ খাতির করেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য 4 ঘন্টা প্লাস্টিকের লাল চেয়ারে বসে থাকতে হয় না, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই ভেতরে ডাক পড়ে। বরেন চক্রবর্তী যে রসিক মানুষ তা জানা ছিল না। তার একটি রসিকতায় যথেষ্ট মজা পেয়েছি। পাঠকদের সঙ্গে রসিকতাটা ভাগাভাগি করা যেতে পারে। বরেন চক্রবর্তীর নিয়ম হচ্ছে রোগীকে বিছানায় শুইয়ে প্রথমেই রোগীর 2 পায়ের পাতায় স্পর্শ করা, পালস দেখার জন্যে। একদিন তাই করছেন। রোগী বলল, শুরুতেই আপনি পায়ে ধরেন কেন? বরেন চক্রবর্তী বলেন, ইচ্ছা করে কি আর পায়ে ধরি? বিবেকের দংশনে পায়ে ধরি। রোগী, ব্যাপারটা বুঝলাম না, কিসের বিবেকের দংশন? বরেন চক্রবর্তী, এই যে আপনার চিকিৎসা শুরু হলো, ল্যাবএইড হাসপাতালে ভর্তি হবেন, জলের মতো টাকা যাবে। আপনার অর্থ ব্যয়ের পেছনে আমার একটা ভূমিকা আছে বলেই বিবেকের তাড়নায় প্রথমেই আপনার পায়ে ধরছি। ল্যাবএইড কর্তৃপক্ষ ডাক্তার বরেন চক্রবর্তীর রসিকতা কিভাবে নেবে কে জানে। তবে ক্ষমতাধর সব রাজনৈতিক নেতাই ডাক্তার বরেন চক্রবর্তীর বাধারোগী। ডাক্তার বরেনের জন্য এটা একটা আশার কথা। ভয়ঙ্কর অপেক্ষা। বঙ্গবন্ধুর খুনিদের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, ফাঁসির অপেক্ষাকে আমি বলবো ভয়ঙ্কর অপেক্ষা। প্রতি মুহূর্তেই মৃত্যুকে চোখের সামনে দেখা। এদের একজন মহিউদ্দিনকে যখন ফাঁসিতে ঝোলানো হচ্ছে, তখন সে জল্লাদকে বলল, আমি অসুস্থ মানুষ, আমাকে কি ক্ষমা করা যায় না? জানি না সেই সময় শিশু রাসেলের জলভরা করুণ মুখের ছবি একবারও তার মনে পড়েছিল কিনা। যুদ্ধ অপরাধীদের অপেক্ষা। তারা অবশ্যই নাজাতের অপেক্ষায় আছে। এভরিবডি স্পিক বাই হিজ ওন কয়েন। এই ইংরেজি অপ্তবাক্যটি তাদের মর্মমূলে পৌঁছেছে বলেই আমার ধারণা। পাদটিকা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় অভিনেতা সোহেল রানা আমাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। যেমন, ছবি নামে আমি যেসব রসগোল্লা বানিয়েছি তা কেউ দেখে না। অতি সত্য কথা। ছবি বানানোর শখ পূরণের জন্যে আমি অনেক টাকাই নষ্ট করেছি, ভবিষ্যতেও করব। ন্যাড়া একবার বেলতলায় যায়। আমার মাথায় এখনও কিছু চুল অবশিষ্ট আছে বলে বারবারই বেলতলায় যাই। সোহেল রানার দ্বিতীয় বক্তব্য, আপনি দেশ নিয়ে স্বাধীনতার 30 বছরেরও বেশি সময় পরে জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসটি লিখেছেন। সত্যিকার দেশপ্রেম আপনার মধ্যে থাকলে আপনি অনেক আগে এই ধরনের লেখা লিখতেন। এ থেকে আপনার দেশপ্রীতি যে কতটুকু তা বোঝা যায়। তাই আপনি ভারতীয় ছবির পক্ষে লিখবেন, বলবেন, এতে তো অবাক হবার কিছু নেই। আমার দেশপ্রেমের অবস্থা সর্বনিম্ন পর্যায়ের, তা জেনে শঙ্কিত বোধ করছি। এখন কি করা যায়? কোনো একদিন দেশপ্রেম জাগ্রত হবে, তার জন্য অপেক্ষায় থাকলাম। কুইজ। বাথরুমে যে টয়লেট পেপার ব্যবহার করা হয় তা কাদের আবিষ্কার? উত্তর, চীনাদের। 1391 সন। ফিলাডেলফিয়ার টয়লেট পেপারের রোল বাজারে আনে 1879 সালে। আমি আমেরিকার এক হোটেলে বিন লাদেনের ছবি ছাপা টয়লেট পেপার দেখেছি। স্বপ্ন ও দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন নিয়ে লেখা সাইকোলজির একটা বই পড়েছিলাম। মানুষ কি দুঃস্বপ্ন দেখে, কেন দেখে, তাই বিতং করে লেখা। আমি আমার দুঃস্বপ্নগুলি বইয়ের সঙ্গে মিলিয়ে দেখতে চাচ্ছিলাম। বই পড়ে জানলাম, মানুষ সবচেয়ে বেশি যে দুঃস্বপ্ন দেখে তা হচ্ছে উঁচু জায়গা থেকে পতন। এই পতনের শেষ নেই, একসময় সে আতঙ্কে জেগে ওঠে। এই বিশেষ দুঃস্বপ্ন আমি যৌবনকালে দেখতাম, এখন আর দেখি না। বইয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই দুঃস্বপ্ন অসহায়ত্বের প্রতীক। কেউ যদি অসহায় বোধ করে তখন এই দুঃস্বপ্ন দেখে। হয়তো যৌবনে আমি অসহায় বোধ করতাম। দ্বিতীয় দুঃস্বপ্ন যা মানুষ প্রায়ই দেখে তা হচ্ছে জনসমাবেশে নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করা। নিজের সম্মান নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত তারাই নাকি এই দুঃস্বপ্ন দেখেন। আমি নিজে কয়েকবার নগ্ন অবস্থায় নিজেকে বিশিষ্টজনদের সঙ্গে দেখেছি। স্বপ্নে পুরো ব্যাপারটা স্বাভাবিক মনে হয়েছে। আজকাল কেন জানি স্বপ্ন দুঃস্বপ্ন কোনোটাই দেখি না। গভীর রাতে ঘুমোতে যাই, এমনিতেই আমার ঘুম ভালো হয়। তারপরও ডাক্তারের পরামর্শে ডিজোপেন নামের একটা ঘুমের ওষুধ খাই। সাইকিয়াট্রিস্ট এবং লেখিকা আনোয়ার সৈয়দ হক আমি ডিজোপেন খাই শুনে আঁতকে উঠে বলেছিলেন, এটা তো পাগলের ওষুধ, আপনি পাগলের ওষুধ খাচ্ছেন কেন? আমি বিনয়ের সঙ্গে বলেছি, আমি তো পাগলই। কড়া ঘুমের ওষুধ মাথা থেকে স্বপ্ন তাড়িয়ে দেয়। যারা ঘুমের ওষুধ খায় তাদের স্বপ্ন দেখার কথা না। তারপরও কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমি ক্লাস নিচ্ছি। একদল ছাত্র গম্ভীর মুখে বসে আছে। আমি তাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের পার্টিকেল ইনবক্স প্রবলেম পড়াচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম আমার প্যান্টের ফ্লাই খোলা।
প্রবল আতঙ্কে ঘুম ভেঙে গেল। বিছানায় বসে আছি আর ভাবছি, এই স্বপ্নটা কেন দেখলাম? বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা মিস করছি বলে দেখছি। ক্লাসে পড়াচ্ছি ঠিক আছে, প্যান্টে ফ্লাই খোলা কেন? এর অর্থ কি? সাইকিয়াট্রিস্টরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চিন্তা করতে থাকুন। এই ফাঁকে আমি বলে ফেলি যে অধ্যাপনার বিষয়টা আমি মিস করি। মিস করার ভালো বাংলা পাচ্ছি না বলে ইংরেজি শব্দটাই লিখলাম। বাংলায় মিস করা হল অভাববোধ, দুঃখবোধ। কোনোটাই মূল ইংরেজি শব্দের সঙ্গে যাচ্ছে না। অধ্যাপনার সময়টা ছিল আমার অর্থকষ্টের কাল। টেলিভিশন কেনার সামর্থ্য ছিল না বলে বাসায় টেলিভিশন ছিল না। হাতের কাছে সমুদ্রে পা ভেজানোর সামর্থ্যও ছিল না। তারপরও দুঃখ কষ্টের সময়টা ভালো কেটেছে। কেমিস্ট্রির দুরূহ বিষয় ছাত্রদের কাছে পরিষ্কার করতে পারছি। এই আনন্দ তুলনাহীন। বহিরাগত পরীক্ষক হয়ে তখন বরিশাল, পটুয়াখালী যেতাম। যাওয়া আসার টিএডিএটা সংসারের কাজে আসত। ঢাকা থেকে লঞ্চ ছাড়ত সন্ধ্যাবেলায়। লঞ্চের ডেকে একা বসে থাকার আনন্দও ছিল সীমাহীন। আজকাল একা থাকতে পারি না, সবসময় আশপাশে মানুষজন লাগে। মানসিক এই পরিবর্তন কেন হচ্ছে কে জানে। আমি বহিরাগত এক্সামিনার হিসেবে সবচেয়ে বেশি গিয়েছি বরিশাল বিএম কলেজে। আমার থাকার ব্যবস্থা হতো কেমিস্ট্রি ল্যাবরেটরির একটা ঘরে। ঘর ভর্তি মাকড়সা, মেঝেতে তেলাপোকা, ল্যাবরেটরি গাছপালার মাঝখানে। সন্ধ্যার পর পরিবেশ ভুতুড়ে হয়ে যেত। অধ্যাপক নিজের বাড়ি থেকে ভদ্রতা করে খাবার আনতেন তা না, বহিরাগত পরীক্ষকের সেবার জন্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা তোলা হতো। রাত ৯টার পর রসায়নের কোনো এক অধ্যাপকের বাসা থেকে খাবার আসত। রাত ৯টাতেই মনে হতো নিশুতি রাত। মশারি খাটিয়ে মশারির ভেতর বসে থাকতাম। ঘুম আসত না। মাকড়সার তেলাপোকা ছাড়াও অন্য একটি ভয় আমাকে আচ্ছন্ন করত। সেটা হলো ভূতের ভয়। এতে একটা লাভ অবশ্যই হয়েছে। আমি বেশ কিছু ভূতের গল্প লিখেছি। বিএম কলেজে দিনযাপনের একটা গল্প বলা যেতে পারে। এক সন্ধ্যায় মধ্যবয়স্ক এক মহিলা বিশাল বাহারি কাজ করা পিতলের টিফিন ক্যারিয়ার নিয়ে উপস্থিত হলেন। তাঁর সাজগোজ দেখার মতো। হাত ভর্তি সোনার গয়না। সে সময় নকল গয়নার চল শুরু হয়নি। গলায় চন্দ্রহার। ভদ্রমহিলা অতি পরিচিত জনের গলায় বললেন, হুমায়ুন ভাই ভালো আছেন? আমি বললাম, জি, আপনাকে চিনতে পারলাম না। ভদ্রমহিলা তার নাম বললেন। তিনি যে আমার কিছু বই পড়েছেন সে তথ্য জানালেন। টিফিন ক্যারিয়ার ভর্তি পোলাও, কোরমা, ঝাল মাংস এবং ইলিশ মাছ ভাজা এনেছেন তাও শুনলাম। একজন নতুন প্রায় অখ্যাত লেখকের জন্য বিপুল আয়োজন আমাকে বিস্মিত করল। ভদ্রমহিলা জানালেন, তিনিও একজন লেখিকা। একটা উপন্যাস সম্প্রতি লিখে শেষ করেছেন। উপন্যাসের পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে এসেছেন। আমাকে পাণ্ডুলিপি পড়তে হবে। আমি বললাম, আপনি পাণ্ডুলিপি রেখে যান, আমি আগ্রহ নিয়ে পড়ব। ভদ্রমহিলা বললেন, পাণ্ডুলিপি রেখে গেলে আপনি পড়বেন না। তার চেয়েও বড় কথা, আমি আমার পাণ্ডুলিপি কখনো হাতছাড়া করি না। বলা তো যায় না কোত্থেকে কি হয়। আমি নিজে আপনাকে পড়ে শোনাব। কত পৃষ্ঠার পাণ্ডুলিপি? 400 পৃষ্ঠার। 400 পৃষ্ঠার পাণ্ডুলিপি পড়তে আপনার কতক্ষণ লাগবে? 8 ঘন্টা লাগবে। আমি একজনকে পড়ে শুনিয়েছিলাম, 8 ঘন্টা 25 মিনিট লেগেছে। সারা রাত আপনি আমাকে পাণ্ডুলিপি পড়ে শোনাবেন? আমি খবর নিয়েছি আপনি আরও 4 দিন আছেন। আমি রোজ সন্ধ্যায় এসে 2 ঘন্টা পড়ব। সময় নষ্ট না করে শুরু করে দিই। আমি তখন পুরোপুরি হতাশ। এই মহিলার হাত থেকে উদ্ধার পাওয়ার কোনো পথ দেখছি না। প্রতি সন্ধ্যায় কালজয়ী কোনো লেখাও আমি লেখকের মুখ থেকে শুনব না। ভদ্রমহিলা বললেন, হুমায়ুন ভাই, এটা একটা প্রেমের করুণ উপন্যাস। নৌকাতে নায়ক নায়িকার প্রেম হয়। নৌকা ঝড়ের মধ্যে পড়ে, নায়িকা সাঁতার জানে না। তাকে বাঁচাতে গিয়ে নায়কের শরীর সমাধি হয়। দুজনকে উদ্ধারের পর দেখা যায় দুজন দুজনকে জড়িয়ে ধরে মরে পড়ে আছে। পড়া শুরু করি? আমি হতাশ গলায় বললাম, করুন। ভদ্রমহিলা পাঠ শুরু করলেন। তার উপন্যাসের প্রথম বাক্য, নৌকার মাঝি বদর বদর বলে নৌকা ছেড়ে দিল। আমি বললাম, থামুন, আমি ভাটি অঞ্চলের দিকের মানুষ। জীবনে অসংখ্যবার নৌকায় চড়েছি। কখনো শুনিনি কোনো মাঝি বদর বদর বলে নৌকা ছাড়ে। আপনি শুনেছেন? না। তাহলে কেন লিখেছেন মাঝি বদর বদর করে নৌকা ছেড়ে দিল? আপনার পর্যবেক্ষণে ভুল আছে। আপনি আশপাশে কি হয় দেখেন না। আপনার লেখা কিছু হবে বলে আমি মনে করি না। আমি আপনার লেখা শুনব না। পুরোটা না শুনলে কিভাবে বুঝবেন? হাড়ির ভাত সিদ্ধ হয়েছে কি না জানার জন্য একটা ভাত টেপাই যথেষ্ট। প্রতিটি ভাত টিপতে হয় না। আপনার ভাত সিদ্ধ হয় নাই। আপনার নিজের ভাত সিদ্ধ হয়েছে? নিজেকে আপনি কি মনে করেন? ভদ্রমহিলা যথেষ্ট চেঁচামেচি করে টিফিন ক্যারিয়ার ফেরত নিয়ে চলে গেলেন। আমার মাংস পোলাও খাওয়া হল না। এ ধরনের সমস্যা আমার এখনো মাঝে মাঝে হয়।
তার একটা গল্প বলি। এক তরুণী কবি আমাকে কবিতার বই দিতে এসেছে। বইটা তাকে নিজ হাতে আমাকে দিতে হবে, কারণ কবি বইটা আমাকে উৎসর্গ করেছে। এটি তার প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমি তাকে বাসায় আসতে বললাম। 24-25 বছর বয়সী এক তরুণী, বিষাদগ্রস্ত চেহারা, খুবই অস্থিরমতি, স্থির হয়ে তাকাচ্ছেও না। আমাকে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ দিলাম। সে বলল, স্যার, আমি আপনার কিছু সময় নেব। সবগুলি কবিতা আমি নিজে আপনাকে পড়ে শোনাব। আপনি না বললে শুনব না। বলেই সে অপেক্ষা করল না। বই খুলে কবিতা আবৃত্তি শুরু করল। চটি বই, কবিতা পড়ে শেষ করতে 8 ঘন্টার মতো লাগল। আমি বললাম, ভালো হয়েছে। কবি হতাশ গলায় বলল, ভালো হয়েছে বলে শেষ করলে হবে না। আপনার অনুভূতি পুরোপুরি ব্যাখ্যা করতে হবে। কেন ভালো হয়েছে সেটা বলবেন। প্রতিষ্ঠিত কবিদের সঙ্গে তুলনামূলক আলোচনা করবেন। আমি বললাম, তাহলে বলবো ভালো হয়নি। কেন? তুমি ছন্দ বলে যে একটা ব্যাপার আছে তাই জানো না। আমি লিখি আমার নিজস্ব ছন্দে। ছন্দের পুরনো ধারণায় আমি বিশ্বাসী না। কবিতায় নানান ছন্দ আছে। এ বিষয়টা কি তুমি জানো? হুম। 2-একটা ছন্দের নাম বলতে পারবে? এখন মনে পড়ছে না। শুধু অমিত্রাক্ষর ছন্দের নাম মনে আসছে। মাইকেল মধুসূদনের আবিষ্কার। পয়ার ছন্দ জানো? না। আমি বললাম, চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশিনী যারে। এটি কোন ছন্দের লেখা বলতে পারবে? না। আমি বললাম, ছন্দের নাম ললিত। ললিতের অনেক ভাগ আছে, যেমন ভঙ্গললিত, মিশ্রললিত, ললিত ত্রিপদী, ললিত চতুষ্পদী, ভঙ্গললিত চতুষ্পদী। আপনি কি প্রমাণ করতে চাইছেন যে আপনি ছন্দ বিশেষজ্ঞ? আমি কিছুই প্রমাণ করতে চাইছি না। একবার আমার ছবির জন্য গান লেখার প্রয়োজন পড়ল। তখনই ছন্দ বিষয়ে পড়াশোনা করেছি। তোমার প্রতি আমার উপদেশ হল, ছন্দ বিষয়টা পুরোপুরি জেনে তারপর কবিতা লিখবে। বরিশালের মহিলা টিফিন ক্যারিয়ার নিয়ে চলে গিয়েছিল। এই কবি তার বই ফেরত নিয়ে চলে গেল। যাবার আগে অপমানসূচক একটি বাক্য বলে গেল। সেই বাক্যটি বলতে ইচ্ছা করছে না। অভিমানী কবি যা ইচ্ছা বলতে পারেন। পাদটিকা। কিছু মানুষ আছে যারা বইয়ের মতো কথা বলে। আনন্দের বিষয় হচ্ছে, কিছু বই আছে মানুষের মতো কথা বলে। থিওডর হ্যাকার। কুইজ। এভারেস্ট বিজয়ী বাংলাদেশি তরুণ মুসা ইব্রাহিমের বাবার নাম কি? উত্তর, মোহাম্মদ আনসার আলী। মুসা ইব্রাহিম, অভিনন্দন। বাপকা বেটা। নামধাম। মানুষের প্রথম পরিচয় তার নাম। দ্বিতীয় পরিচয় কি ধাম? নামধাম একসঙ্গে উচ্চারিত হয় বলেই এই জিজ্ঞাসা। আমি মনে করি না নামধাম মানুষের পরিচয়। চুরুলিয়াতে কাজী নজরুল ইসলাম নামের আরেকজন থাকলেই 2 নজরুলের এক পরিচয় হবে না, যদিও তাদের নামধাম এক। নাম বিষয়ে আজকের লেখা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে শুরু করি। সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন, আমি আদমকে প্রতিটি বস্তুর নাম শিখেছি। এখানে নাম নিশ্চয়ই প্রতীকী অর্থে এসেছে। নাম হল বস্তুর ধর্ম। আল্লাহ পাকের অনুগ্রহে আল্লাহ পাক যে জ্ঞান আদমকে দিলেন, সব ফেরেশতা তা থেকে বঞ্চিত হল। আমরা মানব সন্তানরা বস্তুর নাম জানি, আগ্রহ নিয়ে নতুন নতুন নাম দিই। গ্যালাক্সির নাম দিলাম অ্যান্ড্রোমিডা। মঙ্গল গ্রহে 2 চাঁদের একটির নাম দিলাম ডিমস, আরেকটি ফিবস। কিছু কিছু নাম আমরা আবার বাতিলও করে দিই। উদাহরণ, মির্জাফর। বাংলাদেশের কোনো বাবা মা ছেলেমেয়ের নাম মির্জাফর রাখবেন না। মির্জাফর এবং বিশ্বাসঘাতকতা আজ সমার্থক। মির্জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক ছিল সিরাজের হত্যাকারী মিরন। তার প্রতি আমাদের তেমন রাগ নেই, যেমন আছে মির্জাফরের প্রতি। মিরন নাম নিষিদ্ধ না, কিন্তু মির্জাফর নিষিদ্ধ। কেন? কুখ্যাতদের নামে বাবা মা তাদের সন্তানদের নাম রাখেন না, আবার অতি বিখ্যাতদের নামেও রাখেন না। ইংল্যান্ডের বাবা মারা তাদের সন্তানের নাম শেক্সপিয়ার রাখেন না, আইনস্টাইন নাম রাখা হয় না। তবে আমেরিকার ফার্গো শহরে আমার এক অধ্যাপকের কুকুরের নাম ছিল আইনস্টাইন। তিনি আইনস্টাইনকে সম্মান দেখানোর জন্য তার প্রিয় কুকুরের এই নাম রেখেছিলেন। চিন্তা এবং কর্মে আমেরিকানদের মতো জাতি দ্বিতীয়টি নেই। তাদের দুটো নামের নমুনা দিই। এই দুজন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসের ছাত্র। মিস্টার লং ফ্রগ, লম্বা ব্যাং। মিস্টার ফক্স, শিয়াল। এখন আমার নিজের নামের জটিলতা বিষয় বলি। 1972 সাল, মা গিয়েছেন বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারলেন না, কারণ বাবা কোনো এক অদ্ভুত কারণে মাকে প্রভিডেন্ট ফান্ডে নমিনি করে যাননি। তিনি নমিনি করে গেছেন তার বড় ছেলেকে, কাজেই আমি গেলাম। আমিও টাকা তুলতে পারলাম না, কারণ বাবা তার ছেলের নাম লিখেছেন শামসুর রহমান। আমার নাম হুমায়ুন আহমেদ। আমি বিনয়ের সঙ্গে বললাম,
আমার বাবার অনেক অদ্ভুত স্বভাবের একটি হচ্ছে তিনি কিছুদিন পরপর ছেলেমেয়েদের নাম বদলাতেন। শুরুতে আমার নাম ছিল শামসুর রহমান। তিনি আমার নাম বদলে হুমায়ুন আহমেদ রেখেছেন, কিন্তু এই তথ্য প্রভিডেন্ট ফান্ডের কাগজপত্রে দিতে ভুলে গেছেন। যাকে এত কথা বলা হলো তিনি গম্ভীর মুখ করে বললেন, আপনি প্রমাণ করুন যে শুরুতে আপনার নাম ছিল শামসুর রহমান। আমি অতি দ্রুত তা প্রমাণ করলাম। ভদ্রলোকের হাতে ১০০ টাকা ধরিয়ে দিলাম। জীবনে প্রথম কাউকে ঘুষ দেওয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানের নামকরণ বিষয়ে উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছেন, তোমরা সন্তানদের জন্য সুন্দর সুন্দর নাম রাখবে, যেমন আসিয়া নামটা রাখবে না। আসিয়া নামের অর্থ দুঃখিনী। দুঃখিনী নামটা কেন রাখবে? আমার বড় চাচির নাম আসিয়া। দুঃখে দুঃখে তার জীবন কেটেছে, শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছেন। আমরা বাংলাদেশি মুসলমানরা ছেলেমেয়েদের ইসলামী নাম রাখতে আগ্রহী। আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে নাম, যেমন আব্দুল কাদের, আল্লাহর দাস, গোলাম রসুল, রসুলের গোলাম। আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে কখনো কোনো মেয়ের নাম কেন রাখা হয় না? আল্লাহ পাক তো নারী পুরুষের ঊর্ধ্বে, তারপরেও তার নাম পুরুষবাচক কেন ভাবা হয়? এই বিষয়ে জ্ঞানীরা কেউ কি আমার প্রশ্নের জবাব দেবেন? বাংলাদেশের শিক্ষিত এবং ২১ ফেব্রুয়ারির ভাবে উজ্জীবিতরা সন্তানদের জন্য বাংলা নাম খোঁজেন, তবে ডাকনাম, ভালো নাম অবশ্যই ইসলামী। বাংলা নাম নিয়ে আমি আছি বিপদে। অনেকেরই ভুল ধারণা আছে যে লেখকরা সুন্দর সুন্দর নাম জানেন। আমি কিন্তু জানি না, তাতে রক্ষা নেই। পরিচিত জনদের নাম দেওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হয়। সিলেটের নাট্যকর্মী আর্যর ছেলে হয়েছে, নামের জন্য দিনে ৪-৫ বার টেলিফোন, আকিকা আটকে আছে। আমি বললাম, নাম রাখো মানব। আর্য বিস্মিত হয়ে বলল, স্যার, সে তো মানবী, অন্য কিছু তো না। তাহলে মানব কেন রাখব? আমি বললাম, সেটাও একটা কথা। ১ মাস সময় দাও, নাম ভাবতে থাকি। না স্যার, খাসি কেনা হয়ে গেছে, আজই নাম রাখা হবে, মানবী রাখা হবে। হবিগঞ্জের আরেক অভিনেতার নাম সোহেল। তার প্রথম ছেলে হয়েছে, নামের জন্য অস্থির। নাম আমাকেই রাখতে হবে। আমি বললাম, যেহেতু প্রথম সন্তান, নাম রাখো প্রথম। সোহেল বলল, নাম খুবই পছন্দ হয়েছে স্যার, অদ্ভুত। ১ বছর না ঘুরতেই আবারও তার এক ছেলে, তার নাম রাখলাম দ্বিতীয়, এবং সোহেলকে বললাম, তৃতীয় ছেলে মেয়ে যাই হোক, আমার কাছে নাম চাইবে না, সরাসরি নাম রাখবে তৃতীয়, পরের জন চতুর্থ, তারপরের জন পঞ্চম, এইভাবে চলবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। সম্প্রতি ছেলের নামের জন্য আমার কাছে এসেছে অভিনেতা মিজান। আমি বললাম, নাম রাখো লুব্ধক। মিজান মুখ কাচুমাচু করে বলল, লুব্ধক জিনিসটা কি স্যার? আমি বললাম, আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। মিজান পুত্র এখন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ যখন আর্কিটেক্টকে দিয়ে বাড়ি বানায়, তখন বেশ আয়োজন করে বলে তার কি কি প্রয়োজন, যেমন মাস্টার বেডরুমের সঙ্গে বারান্দা থাকতে হবে, ফ্যামিলি স্পেসে বই রাখার লাইব্রেরি হবে, সার্ভেন্টস টয়লেট আলাদা হবে, ইত্যাদি। আমার কাছে যারা নাম চাইতে আসে তারাও বেশ আয়োজন করেই তাদের দাবিগুলো তোলে। যেমন এক মা তার ছেলের নামের জন্য এসেছে। স্যার, ছেলের নামের প্রথম অক্ষর হবে আ, কারণ আমার নামের প্রথম অক্ষর আ, আতিয়া। শেষ অক্ষর হবে ল, কারণ ছেলের বাবার নামের প্রথম অক্ষর ল, লতিফ। নামের অর্থ যদি নদী, আকাশ বা মেঘ হয় তাহলে খুব ভালো হয়। তার চেয়েও বড় কথা, নামটা হতে হবে আনকমন। আমি বললাম, ছেলের নাম রাখো আড়িয়াল খাঁ, নদীর নামে নাম। আড়িয়াল খাঁ নামে আমাদের একটা নদী আছে, জানো নিশ্চয়ই। ছেলের মা গম্ভীর মুখে বলল, আড়িয়াল খাঁ নাম রাখব? হ্যাঁ, তোমার সব ইচ্ছা এই নামে পূরণ হবে। নদীর নামে নাম, আনকমন নাম, শুরু হয়েছে তোমার নামের অদ্যাক্ষর অ দিয়ে, শেষ হচ্ছে তোমার স্বামীর নামের অদ্যাক্ষর দিয়ে। আমার স্বামীর বংশ খাঁ বংশ না। তাতে কি, তোমার ছেলে খাঁ বংশের পত্তন করবে, তার থেকেই শুরু হবে খাঁ বংশ। স্যার, আপনাকে আমার ছেলের নাম রাখতে হবে না, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। শুধু যে ছেলে মেয়েদের নাম তা না, আমাকে অনেক স্থাপনার নামও রাখতে হয়েছে। কাকলি প্রকাশনীর মালিক সেলিম সাহেব উত্তরায় বিশাল ৪ তলা বাড়ি তুললেন। আমাকে নাম রাখতে হলো। নাম রাখলাম বৃষ্টি বিলাস। সেলিম সাহেব বাড়ির সামনে শ্বেত পাথরের ফলকে লিখলেন, এই বাড়ির নাম রেখেছেন। সময় প্রকাশনীর ফরিদ ময়মনসিংহে বাড়ি করবে। বাড়ির নাম আমি ছাড়া কে রাখবে? নাম দিলাম ছায়াবিথি। নামকরণ চলছেই। এই নামকরণের একটা ভালো দিক হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনে নামের পরিবর্তন হবে না। পাদটিকা। ওল্ড ফুলস ক্লাবের সন্ধ্যা সভায় কলকাতার এক ভাষাতত্ত্ববিদ উপস্থিত হলেন। আমরা সবাই চেষ্টা করতে লাগলাম জ্ঞানী টাইপ কথা বলতে। তেমন কোনো জ্ঞানী কথা খুঁজে না পেয়ে আমি বললাম, আচ্ছা ভাই,
আম নামটা কিভাবে এলো? আমের বদলে জাম নাম আমরা কেন রাখলাম না? ভদ্রলোক বললেন, আমের নাম যদি জাম রাখা হতো তাহলে আপনি বলতেন, জাম রাখা হলো কেন, কেন আম রাখা হলো না? আমি বললাম, অত্যন্ত সত্যি কথা। বাংলা ভাষাভাষী বিশাল ভূখণ্ডে সবাই একসঙ্গে আমকে আম ডাকা শুরু করল কেন? মিটিং করে কি ঠিক করা হয়েছিল এই ফলটার নাম হবে আম? আমি যতদূর জানি, অতি প্রাচীনকালে মানব সমাজ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক দলের সঙ্গে আরেক দলের যোগাযোগ ছিল না, অথচ সবাই একটা ফলের নাম রাখল আম। 1000 মাইল লম্বা নদী ব্রহ্মপুত্র, সবাই তাকে ব্রহ্মপুত্রই ডাকছে। কে রেখেছিল আদি নাম? ভাষাতত্ত্ববিদ হকচকিয়ে গেলেন, আবোল তাবোল কথা বলা শুরু করলেন। তার জন্য ওই দিনের আসর ছিল শিক্ষা সফর। কুইজ। আমাদের 5 আঙুলের একটির নাম অনামিকা, রিং ফিঙ্গার, অর্থাৎ নামহীন। এই আঙুলটির নাম নেই কেন? উত্তর, মহাদেব শিব তার হাতের অনামিকা দিয়ে 4 মাথা ব্রহ্মার একটা মাথা ঘাট থেকে ফেলে দিয়েছিলেন। এই কাজের পরপর মহাদেব অনুতাপে দগ্ধ হলেন। যে আঙুল দিয়ে তিনি এই কাজ করেছেন সে আঙুলকে তিনি অভিশাপ দিলেন। বললেন, আজ থেকে তুই নাম গ্রহণের যোগ্যতা হারালি, আজ থেকে তুই অনামিকা। উৎস, বাংলা শব্দের উৎস অভিধান, ফরাদ খান। একবার বিদায় দেমা, ঘুরে আসি। আমার শৈশবের একটি অংশ নাপিতের অত্যাচারে জর্জরিত হয়ে কেটেছে। বাবা এক হিন্দুস্তানি ভোজপুরি নাপিতের ব্যবস্থা করেছিলেন, যে বাসায় এসে বাচ্চাদের চুল কেটে দিত, নরুন দিয়ে নখ কাটত। নাপিতের স্বাস্থ্য এবং গোপ ছিল দর্শনীয়। তাকে দেখামাত্র পালিয়ে যাওয়া ছিল আমার প্রথম রিফ্লেক্স অ্যাকশন। পালিয়ে রক্ষা নেই, নাপিতই আমাকে ধরে আনত, মাটিতে বসিয়ে 2 হাঁটু দিয়ে মাথা চেপে ধরত। কান্নাকাটি চিৎকারে কোনো লাভ হতো না। ছেলে মেয়েদের কান্না এবং চিৎকারকে মা কোনোরকম গুরুত্ব দিতেন না। তার থিওরি হলো, বাচ্চারা কাঁদবে, চিৎকার করবে, এটা তাদের ধর্ম, হাত পা না ভাঙলেই হল। ক্লাস 4-এ ওঠার পর ভোজপুরি নাপিতের হাত থেকে মুক্তি পেলাম। মা একদিন হাতে একটা সিকি 25 পয়সা ধরিয়ে দিয়ে বললেন, যা সেলুনে চুল কেটে আয়। জীবনের প্রথম সেলুনে চুল কাটতে গেলাম। নাপিতের প্রশ্ন, পয়সা এনেছো? আমি হাতের মুঠি খুলে সিকি দেখালাম। চুপ কইরা বইসা থাকো, পাওনা রাবা না, সেলুন কোনো দুষ্টমির জায়গা না। আমি চুপ করে বসে দোকানের সাজসজ্জা দেখতে লাগলাম। বোর্রাক নামক এক প্রাণীর বাঁধানো ছবি। বোর্রাক হচ্ছে একটা পাখাওয়ালা ঘোড়া। এর পিঠে চড়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গিয়েছিলেন। দ্বিতীয় ছবিটি ক্ষুদিরামের, তার গলায় ফাঁসের দড়ি। কয়েকজন ইংরেজ তাকে ঘিরে তাকিয়ে আছে। একজনের হাতে ঘড়ি, সে ঘড়ির দিকে তাকিয়ে আছে। মনে হয় ঘড়ি দেখে ইশারা দেওয়ার পর ফাঁসি কার্যকর হবে। ক্ষুদিরামের ফাঁসি নিয়েই অতি বিখ্যাত গান, একবার বিদায় দেমা, ঘুরে আসি। গানের প্রসঙ্গ আনলাম কারণ আমি বিদায় নিতে চাচ্ছি পাঠকদের কাছ থেকে। ফাউন্টেন পেন অনেকদিন লেখা হলো, কালই শেষ হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। ঘেটুপুত্র কমলা নামের একটা ছবির কাজে হাত দিচ্ছি। এখন ব্যস্ততা ছবি নিয়ে। আমার মতো প্রবীণদের ঘেটু শব্দের অর্থ পরিচিত, এই সময়ের তরুণরা না। সুনামগঞ্জ এলাকার জলসুখা নামের বাউল আখড়ায় প্রথম ঘেটু গান শুরু হয়, নাচ বাজনা এবং গান। সম্পূর্ণ আশ্চর্যের ব্যাপার, গানের সুর হল ক্লাসিক্যাল ধারায়। একটি রূপবান বালককে মেয়ে সাজানো হতো, সে নেচে নেচে গান করত, মাঝে মাঝে দর্শকদের কোলে বসে তাদের গলা জড়িয়ে ধরত। সঙ্গীতের এই ধারায় অতি দ্রুত কদর্যতা ঢুকে যায়। নারী বেশি কিশোরদের জন্য পুরুষরা লালায়িত হতে শুরু করেন। একসময় বিত্তবানদের মধ্যে ঘেটুপুত্র কিছুদিনের জন্য বাড়িতে এনে রাখা রেওয়াজে পরিণত হয়। বিশেষ করে সিলেট, ময়মনসিংহের হাওড় অঞ্চলে 3 মাসের জন্য ঘেটু রাখা পরিণত হয় রেওয়াজে। কারণ এই 3 মাস হাওড় থাকে জলমগ্ন, আমোদ ফুর্তিতে সময় কাটানো ছাড়া কিছু করার নেই। আমজনতার সময় কাটায় তাস খেলে, দবা খেলে, দাবা, গানবাজনা করে। শৌখিনদার বিত্তবানরা 3 মাসের জন্য ঘেটুপুত্র নিয়ে আসেন। ঘেটুপুত্র রাত্রি যাপন করে শৌখিনদারের সঙ্গে। শৌখিনদারের স্ত্রী চোখের জল ফেলেন। তিনি ঘেটুপুত্রকে দেখেন তার সতীন হিসেবে। প্রাচীন সাহিত্যেও বিষয়টা উঠে এসেছে। আইসে সতীন ঘেটুপুলা, তোরা আমারে বাইন্দা ফেল, পুব হাওরে নিয়া। প্রকাশ্য সমকামিতা বিষয়টা সেই সময় সমাজ কি করে স্বীকার করে নিয়েছিল আমি জানি না। তবে আনন্দের বিষয়, ঘেটু গান আজ বিলুপ্ত। সেই সঙ্গে বিলুপ্ত সঙ্গীতের একটি অপূর্ব ধারা। আমার সংগ্রহের ঘেটু গানগুলো ঘেটুপুত্র কমলায় ব্যবহার করা হবে। প্রাচীন আবহ তৈরির চেষ্টা করব। কেন জানি মনে হচ্ছে এটিই হবে আমার শেষ ছবি। ইচ্ছা ছিল সম্পূর্ণ নিজের টাকায় ছবিটা করব।
অন্যের টাকায় ছবি করার অর্থ নিজেকে কিছুটা হলেও বন্ধক রাখা। দুঃখের ব্যাপার হল, ছবি তৈরিতে যে বিপুল অঙ্কের অর্থ লাগে তা আমার নেই। ছবি বানাতে গিয়ে টাকার সমস্যায় পড়লেই আমি আসাদুজ্জামান নূরের কাছে যাই। নূর প্রথম যে বাক্যটি বলেন তা হল, টাকা কোনো ব্যাপারই না, আপনার কত টাকা লাগবে? এবারও অতীতের মতো একই কথা বলে আমার হাত থেকে বাঁচার জন্যেই হয়তো জার্মানিতে গিয়ে বসে রইলেন। তাঁর আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আইডিএলসি নামক এক অর্থ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি ছবি বানানোর জন্য তারা আমাকে টাকা ধার দেবে কিনা। তাদের এক কর্মকর্তা বলেছেন, ছবি বানানোর জন্য আমরা টাকা দিই না, তবে আপনাকে অবশ্যই দেব। এদের কথা শুনে আমার প্রাথমিক শঙ্কা দূর হয়েছে। তার চেয়ে বড় কথা, শেষ খুঁটি চ্যানেল আয়ের সাগর তো আছেই। সাগরের সঙ্গে প্রচলিত একটি গল্প এরকম। পত্রিকায় ফিল্মের ওপর ফ্রিল্যান্স লেখা লিখে এমন এক সাংবাদিক গিয়েছে, মুখ কাঁচুমাচু করে বলেছে, সাগর ভাই, একটা ছবি বানানোর খুব শখ। সাগর, নাটক, সিনেমা এসব আগে কখনো বানিয়েছ? সাংবাদিক, না, তবে এইসব বিষয়ে আমার ব্যাপক পড়াশোনা। সাগর, চিত্রনাট্য কি তৈরি? সাংবাদিক, শুরু করেছি, 3 পৃষ্ঠা লিখে ফেলেছি। সাগর, ছবির বাজেট কত? সাংবাদিক, আপনি যা দেন তার মধ্যে শেষ করে ফেলব ইনশাল্লাহ। সাগর, খোঁজ নাও তো শেরাটনের বলরুম কবে খালি? সাংবাদিক, কেন সাগর ভাই? সাগর, ছবির মহরত করবে না? রবীন্দ্রনাথ বলেছেন, জীবন শুকায়ে গেলে করুণা ধারায় যেতে হয়। ফিল্ম মেকারের জীবন শুকায়ে গেলে তারা যায় সাগরের কাছে। ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনকে ধন্যবাদ, তার আগ্রহেই ফাউন্টেন পেন শুরু করা। কালের কণ্ঠের পাঠকদের ধন্যবাদ, তাদের আগ্রহেই লেখা চালিয়ে যাওয়া। ঘেটুপুত্রকে ধন্যবাদ, তার কারণেই লেখা বন্ধ, খানিকটা বিশ্রাম। পাঠকদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো কলম নিয়ে। লেখার অভাব আছে, কলমের অভাব নেই। নিব কলম, খাগের কলম, স্লেট পেন্সিল। পাদটিকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু ঘেটু গানের ফসল। লেটো গান, জিনিস একই। তাঁর সঙ্গীতের প্রথম পাঠ হয় লেটো গানের দল। কুইজ। বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। আমরা সাপ লুডো ছাড়া তেমন কিছু খেলতে পারি না। তাতে কি হয়েছে? আমাদের আহ্লাদের সীমা নেই। পাড়ায় পাড়ায় ব্রাজিল আর্জেন্টিনার ফ্ল্যাগ উঠছে। অনেক বছর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ হেরে গিয়েছিল। আমি তখন ময়মনসিংহে অয়ময় নামের ধারাবাহিক নাটকের ইউনিটের সঙ্গে আছি। আর্জেন্টিনার পরাজয়ের পরপর বিশাল জঙ্গি মিছিল বের হল। স্লোগান, আর্জেন্টিনার পরাজয়, মানি না, মানি না। এক দড়িতে দুজনের ফাঁসিও চাওয়া হল। একজন রেফারি, আরেকজন হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষের গোলদাতা। তার নাম মনে নেই। বিশ্বকাপ উপলক্ষে কুইজ, বিশ্বকাপ নিয়েই হওয়া উচিত। প্রশ্ন, ফুটবল খেলা শুরুটা কিভাবে হয়? উত্তর, চীনের মিং ডায়নেস্টির গোড়ার দিকে শুরু। মিং রাজাদের হাতে পরাজিত সেনাপতিদের কাটা মুন্ডু সম্রাটের সামনে রাখা হতো। সম্রাট কাটা মুন্ডুতে লাথি দিতেন, মুন্ডু গড়িয়ে যেত, সম্রাট আনন্দ পেতেন। তার আনন্দ থেকেই ফুটবল। শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক লেখা ফাউন্টেন পেন। পড়ছিলাম এর 3য় ও শেষ পর্ব। লেখাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।